দিল্লির একটা ঘুটঘুটে অন্ধকার রাস্তা, চারিদিক একেবারে শুনশান। মানুষ তো অনেক দূরের কথা, এই রাস্তায় একটা কুকুর পর্যন্ত নেই। আর সেই ফাঁকা রাস্তাতেই ঘটে যায় এমন এক অপরাধ যাকে এক কথায় বলা যায় আ পারফেক্ট ক্রাইম। এই ক্রাইমে না আছে কোনো সাক্ষী, না আছে কোনো প্রমাণ, আর না আছে পুলিশের কাছে কোনো ক্লু। শুধু রাস্তার একপাশে একটা গাড়ি আছে, আর সেই গাড়ির ভেতরে আছে স্টিয়ারিং এর উপর ঝুঁকে পড়া একটা মেয়ের লাশ, যার মুখ থেকে তখনও গড়িয়ে পড়ছে তাজা রক্ত। আর এই একটা ডেড বডি থেকেই তৈরি হয় এমন এক রহস্য যেটা পুরোপুরিভাবে সলভ করতে পুলিশের প্রায় 15টা বছর সময় লেগে যায়। আগে হ্যাঁ, 15 বছর। নমস্কার, আমি অপূর্ব, আর আজ আমি আপনাদের এমন একটা কেসের কথা বলবো যেটা শুনলে আমাদের মনের সেই চেনা ভয়টা আবার নাড়াচাড়া দিয়ে উঠবে। জাস্ট একটা চিতার আগুন যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনিও খুব ভালো মতোই টের পাবেন। এই কেসটার পর গোটা দেশ জুড়ে, বিশেষ করে দিল্লির মহিলারা এবং মেয়েরা আবার নতুন করে রাতের রাস্তাকে ভয় পেতে শুরু করে। প্রত্যেকটা পরিবার রীতিমতো আতঙ্কে থাকতে শুরু করে। প্রত্যেকটা মানুষের মনে শুধু একটাই ভয় কাজ করত, আমাদের মেয়ে আজকে বাড়ি ফিরতে পারবে তো। কিন্তু এই কেসের সব থেকে অদ্ভুত দিকটা কি জানেন? এই অপরাধের জট খোলার জন্য আরো বেশ কয়েকটা ক্রাইম হওয়ার দরকার ছিল। যদি সেই পরের ক্রাইমগুলো না হতো তবে হয়তো এই রহস্যের ফাইলটা কোনোদিন খোলাই হতো না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য কেস অফ সৌম্যা বিশ্বনাথন কেস। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার। এই যে আপনাদের অফুরন্ত আশীর্বাদ আর ভালোবাসার জন্য আমরা 200K সাবস্ক্রাইবারের গণ্ডি পার করতে পেরেছি, এইটা আমাদের কাছে কিন্তু একটা বিরাট বড় পাওনা। আমাদের পরবর্তী টার্গেট 300K অথবা 400K নয়, একেবারে 500K মাইলস্টোন। আগে হ্যাঁ, 500K। আর আমি খুব ভালো করেই জানি আপনারা যেভাবে এই চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এবং সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার বিশ্বাস আমরা খুব কম সময়ের মধ্যেই এই মাইলস্টোনও অ্যাচিভ করে নিতে পারবো। সবটাই আপনাদের ভরসা এবং আপনাদের আশীর্বাদ। তাই আপনাদের কাছে আলাদা করে আর কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো, আপনাদের নিজেদের ভালোবাসার এই চ্যানেলটাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। ব্যাস, আর সময় নষ্ট করব না, চলুন ভিডিও শুরু করা যাক। আজ থেকে 18 বছর আগে, অর্থাৎ 2008 সাল নাগাদ যারা কখনো দিল্লি গেছেন তারা সেই সময় দিল্লি শহরটা কেমন ছিল একটু মনে করার চেষ্টা করুন। আর যারা জানেন না তাদের জন্য বলি, ওই সময়টা দিল্লি শহরের চারিদিকে তখন একটা সাজো সাজো রব। 2010 সালের কমনওয়েলথ গেমসের জন্য পুরো দিল্লিকে একদম চকচকে করে তোলা হচ্ছে। নতুন ফ্লাইওভার হচ্ছে, মেট্রো লাইনের কাজ চলছে, পুরনো রাস্তা মেরামত হচ্ছে। কিন্তু এই ঝকঝকে ভাবটা শুধু উপর উপর। ভেতরটা কেমন ছিল জানেন? তখন নিউজ চ্যানেল খুললেই দিল্লির ক্রাইম নিয়ে খবর দেখাচ্ছে, এবং মিডিয়া তো রীতিমতো দিল্লিকে ক্রাইম ক্যাপিটাল বা রেড ক্যাপিটাল নামও দিয়ে দিয়েছিল সেই সময়। বিশেষ করে রাতের বেলা কাজ শেষ করে যে মেয়েরা বাড়ি ফিরত তাদের জন্য শহরটা মোটেই নিরাপদ ছিল না। এবার এই দিল্লি শহরের একটা খুব চেনা রাস্তার নাম নেলসন ম্যান্ডেলা রোড। এখনকার দিনে এই রাস্তা দিয়ে গেলে আপনার বড় বড় শপিং মল, নিয়ন আলো আর সিসিটিভি ক্যামেরা দেখতে পাবেন। দিল্লির সব থেকে পশ এলাকা বসন্ত কুঞ্জকে দিল্লির বাকি অংশের সাথে জুড়ে দেয় এই রাস্তা। কিন্তু 2008 সালে এই চত্বরটা রাতের বেলায় পুরোপুরি বদলে যেত। ঘড়ির কাঁটায় যখন দুপুর 3টে কিংবা 3:30 বাজে, তখনই এই রাস্তা হয়ে উঠত একদম খামোশ, একদম শুনশান। আর সন্ধে হতে না হতেই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দু একটা গাড়ি ছাড়া রাস্তায় কিছুই থাকে না। ক্রিমিনালদের জন্য এই রাস্তাটা ছিল একটা পারফেক্ট ক্রাইম জোন। সেদিন দিনটা ছিল 30শে সেপ্টেম্বর 2008। ভোর তখন আনুমানিক 3:30 থেকে 4টের মধ্যে। রাকেশ কুমার নামের এক যুবক নিজের কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছেন। সে ওখানকারই একটা লোকাল রেস্টুরেন্টে ডেলিভারি বয়ের কাজ করে। সেপ্টেম্বর মাসের শেষ, তাই বাতাসে হালকা একটা শীতের আমেজ। নেলসন ম্যান্ডেলা রোড দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাকেশের চোখে একটা খুব অদ্ভুত জিনিস পড়ে। সে দেখতে পায় রাস্তার ডিভাইডারের একদম পাশে একটা সিলভার কালারের মারুতি জেন গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার পজিশন দেখে মনে হচ্ছে খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছে। এবার রাকেশ কৌতূহল সামলাতে না পেরে নিজের সাইকেল নিয়ে
গাড়িটার জানলার কাছে যায়, কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই তার হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে যায়। গাড়ির হেডলাইটগুলো তখনও জ্বলছে, জানলার কাচ একদম উপর পর্যন্ত তোলা, আর গাড়ির স্টিয়ারিং হুইলের উপর একটা মেয়ে উপুর হয়ে পড়ে আছে। মেয়েটার মুখ দিয়ে তখনও গড়িয়ে পড়ছে তাজা রক্ত। এবার এই দৃশ্য দেখে রাকেশ খুব ভালো মতোই বুঝতে পারে মেয়েটার সাথে নিশ্চয়ই কোনো বড়সড় বিপদ ঘটেছে। এই পরিস্থিতিতে সে একবার এদিক ওদিক তাকিয়ে কাউকে একটা খোঁজার চেষ্টা করে, যদি কোনো হেল্প পাওয়া যায় সেই আশায়। আর ঠিক তখনই ভাগ্যক্রমে সে দেখতে পায় এক সিকিউরিটি গার্ড ওখানে নিজের ডিউটিতে আসছে। রাকেশ তাকে হাত দেখিয়ে থামায়, তারপর ওই গার্ডের ফোন দিয়েই বসন্তকুঞ্জ থানায় খবর দেওয়া হয়। আর খবর পাওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে পুলিশের একটা পিসিআর ভ্যান ঘটনাস্থলে এসে পৌঁছায়। পুলিশ সেখানে এসে গাড়িটা আর তার চারপাশটা খুব ভালো করে এক্সামিন করে। তারা দেখতে পায় গাড়ির সামনের একটা টায়ার ফেটে পুরো চৌচির হয়ে গেছে। এদিকে রাস্তার উপরেও চাকা ঘষানোর গভীর দাগ। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়ির দরজাগুলো তখনও ভেতর থেকে লক করা, এমনকি গাড়ির কাচও কোথাও ভাঙা নেই। এবার পুলিশ যখন দরজা খুলে মেয়েটিকে বের করে আনে, তখন তারা মেয়েটির কপালে একটা গভীর ক্ষত দেখতে পায়। ক্ষতটা ছিল মাথার টেম্পলের কাছে। মাথার দুই পাশে চোখের ঠিক পেছনে কপাল এবং কানের মাঝখানে যে সমতল অংশটা, সেটাকে আমরা টেম্পল বলি। তো সেই জায়গায় ওই ক্ষতটা দেখে পুলিশ অফিসারদের আর বুঝতে বাকি রইল না এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং মেয়েটাকে গুলি করে করা হয়েছে। পুলিশ আর এক ফোঁটাও সময় নষ্ট না করে মেয়েটিকে উদ্ধার করে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ডাক্তাররা পরীক্ষা করেই তাকে ব্রড ডেড বলে ঘোষণা করেন। পরে পোস্টমর্টমে জানা যায় মাথায় বুলেটের আঘাতের কারণেই অন স্পট মৃত্যু হয়েছে। ওদিকে পুলিশ ততক্ষণে ওই মারুতি জেন গাড়িটার ভেতরে তল্লাশি চালানো শুরু করে দিয়েছে। তারা দেখতে পায় ওই গাড়ির ড্রাইভিং সিটের পাশের সিটের উপর একটা লেডিস ওয়ালেট, কিছু নগদ টাকা আর একটা দামি মোবাইল ফোন পড়ে আছে। আর এর সাথে সাথেই পাওয়া যায় একটা প্রেস আইডি কার্ড। এই কার্ডটা দেখেই পুলিশ মৃত তরুণীর পরিচয় জানতে পারে। তার নাম সৌম্যা বিশ্বনাথন। সৌম্যা ইন্ডিয়া টুডে গ্রুপের ইংরেজি নিউজ চ্যানেল হেডলাইন্স টুডেতে সাব এডিটরের কাজ করে, এবং হয়তো এই কারণেই পরের দিন সকাল হতে না হতেই দেশের সমস্ত বড় বড় নিউজ চ্যানেলগুলোতে সৌম্যার ছবি ব্রেকিং নিউজ হতে শুরু করে। দিল্লির পুরো মিডিয়া মহলে তীব্র ক্ষোভ আর শোকের ছায়া, কারণ এতদিন যারা অন্য ভিকটিমদের নিয়ে কন্টেন্ট করত, এবার তাদেরই এক কলিগ ভিকটিম লিস্টে। কিন্তু ইনভেস্টিগেশন শুরু করতেই পুলিশ পুরো পাজলড হয়ে যায়, কারণ এই ক্রাইম সিনের সাথে কোনো নর্মাল ক্রাইম সিনের কোনো মিল নেই। সাধারণত রাতের বেলায় যখন কোনো মেয়েকে টার্গেট করা হয়, তখন হয় তার সাথে লুটপাট করা হয়, নয়তো ধর্ষণ করা হয়। কিন্তু এখানে সৌম্যার মোবাইল, টাকা ভর্তি পার্স, গলার গয়না বা গাড়ি সব কিছুই অ্যাজ ইট ইজ রয়েছে। এমনকি গাড়ির ভেতরে বা বাইরে ধস্তাধস্তির কোনো চিহ্ন মাত্র নেই। এবার পুলিশ ভাবে যদি এটা ডাকাতির চেষ্টা হয়, তাহলে অপরাধীরা কিছু না নিয়ে সরাসরি গুলি চালাতে যাবে কেন? তাই পুলিশ সৌম্যার কোনো শত্রু আছে কিনা সেই ব্যাপারে খোঁজ নিতে তার অফিস এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু সৌম্যার মিশুকে স্বভাবের কারণে এই অপশনটাও বন্ধ হয়ে যায়। যাই হোক, এবার এই সম্পূর্ণ ব্লাইন্ড কেসে পুলিশের হাতে কেবল একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সেই বুলেটের একটা খালি খোল। ব্যালিস্টিক এক্সপার্টরা ওই খোলটাকে পরীক্ষা করে জানায় এটা কোনো লাইসেন্সড বন্দুকের বুলেট নয়, এটা এক নলা লোহার পিস্তল, যাকে উত্তরপ্রদেশের ভাষায় দেশি কাট্টা বলা হয়। এবং এই খবরটা পাওয়া মাত্রই পুলিশ নিশ্চিত হয়ে যায় দিল্লির কোনো লোকাল গ্যাং এই নিখুঁত ক্রাইমটা ঘটিয়ে কোনো প্রমাণ ছাড়াই নিখোঁজ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কারা, আর কেনই বা তারা সৌম্যাকে মারতে গেল? আর তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে গাড়ির দরজা বন্ধ থাকা অবস্থায় এই গুলিটা চালালো কিভাবে? এইবার পুলিশ সেদিন রাতে অর্থাৎ 2008 সালের 29শে সেপ্টেম্বর সৌম্যা শুরু থেকে একদম শেষ অবধি কি কি করেছে সবটা নিয়ে একটা তদন্ত শুরু করে। পুলিশ ভাবে যদি এর মধ্যে কোনো ক্লু পাওয়া যায়, তো সেই দিন রাতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আর নিরাপত্তা এক চরম সংকটের মুখে পড়ে।
দেশের দুটো বড় বড় জায়গায় পরপর ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণ ঘটে। একটা হচ্ছে মহারাষ্ট্রের মালেগাঁও আর আরেকটা হচ্ছে গুজরাটের মোরাসা। নিউজ চ্যানেলগুলোতে তখন টান টান উত্তেজনা। সৌম্যা বিশ্বনাথন তখন হেডলাইন্স টুডে চ্যানেলের প্রোডাকশন আর ডেস্কে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছে। এবার স্বাভাবিকভাবেই লাইভ কভারেজ আর ব্রেকিং নিউজের চাপে পুরো অফিসে তুমুল ব্যস্ততা। সৌম্যার শিফট শেষ হওয়ার কথা ছিল অনেক আগেই, কিন্তু দেশের এই কঠিন পরিস্থিতিতে সে নিজের দায়িত্ব এড়াতে পারেনি। কলিগদের হেল্প করতে সে বাড়তি কাজ করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে অফিসের লোকজন জানায় কাজের এত প্রেশার থাকা সত্ত্বেও সৌম্যার মধ্যে কোনো ক্লান্তি ছিল না। সে খুব হাসি খুশি মোডে পুরো পরিস্থিতিটা হ্যান্ডেল করছিল আর একদম ডেডিকেশনের সাথে স্ক্রিন আর সংবাদের তদারকি করছিল। ঘড়িতে তখন 30শে সেপ্টেম্বর রাত 3টে। ফাইনালি নিজের শিফট শেষ করে দিল্লির ভিডিওকন টাওয়ারের অফিস থেকে বের হয় সৌম্যা। পার্কিং লট থেকে নিজের সিলভার কালারের মারুতি জেন গাড়িটা নিয়ে একাই বসন্ত কুঞ্জের বাড়িটার দিকে রওনা দেয়। আর রাত যখন 3:15 তখন গাড়ি চালাতে চালাতেই সৌম্যা তার 66 বছরের বাবা রিটায়ার্ড অফিসার MK বিশ্বনাথনকে ফোন করে। সৌম্যা যখন নাইট ডিউটিতে থাকতো তার বৃদ্ধ বাবা মেয়ের সুরক্ষার কথা ভেবে ঘরে জেগে বসে থাকতেন। সৌম্যা ফোনে বাবাকে আশ্বস্ত করে বলে, বাবা আমি অফিস থেকে বেরিয়ে গেছি, রাস্তা একদম ফাঁকা, আমি বড়জোর 10 থেকে 15 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছাচ্ছি। আর এটাই ছিল সৌম্যার বাবার ফোনে শোনা মেয়ের শেষ কণ্ঠস্বর। বাবার সাথে কথা বলা শেষ করার পর থেকে রাকেশ কুমারের ওই গাড়িটা আবিষ্কার করার মাঝখানের ওই 30 মিনিট, এই 30 মিনিট সময়ে ছিল পুরো মামলার আসল গোলক ধাঁধা। এই 30 মিনিটের উইন্ডোতে ঠিক কী ঘটেছিল সেটা নিয়ে পুলিশ চরম দ্বন্দ্বে পড়ে যায়। এদিকে পরের দিন সকালে সৌম্যার মৃত্যুর খবর ছড়াতেই পুরো দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। যেহেতু তিনি নিজেই মিডিয়ার লোক ছিলেন তাই দিল্লির প্রত্যেকটা নিউজ চ্যানেলে এই খবরটা হয় ফার্স্ট প্রায়োরিটি। গণমাধ্যম আর সাধারণ মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দিল্লির বুকে এক তরুণী মাঝরাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে হয়ে যাবেন আর পুলিশের কাছে কোনো ক্লু থাকবে না, এটা কেউ মেনে নিতে পারছে না। সেদিন থেকেই দিল্লির রাস্তায় রাস্তায় প্রতিবাদের ঝড় ওঠে, শুরু হয় মোমবাতি মিছিল। আর ঠিক এই সময়টাতেই দিল্লির রাজনীতিতে একটা নতুন মোড় আসে। 2008 সালের শেষের দিকে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, ফলে এই কেসটা বিরোধী দলগুলোর কাছে একটা বড় রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়ায়। আইন শৃঙ্খলা নিয়ে সরকার যখন চারিদিক থেকে কোণঠাসা, ঠিক তখনই দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত একটা অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে বসেন। তার কোট আনকোট বক্তব্যটা ছিল, গার্লস শুড নট বি সো অ্যাডভেঞ্চারাস অ্যাট নাইট, অর্থাৎ মেয়েদের রাতে এত দুঃসাহসী হওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রীর এই স্টেটমেন্টটা আগুনে ঘি ডালার কাজ করে। সমাজে দুটো আলাদা আলাদা প্রতিক্রিয়া দেখা দেয়। নারী অধিকার কর্মী আর পাবলিকের একটা বড় অংশ এটাকে ভিকটিম ব্লেমিং বলে তীব্র সমালোচনা করে। একটা মেয়ে রাতের বেলা কাজ সেরে ফিরলে সেটা তার দোষ কিভাবে হয়, এই নিয়ে টিভির টক শোতে তুমুল ডিবেট শুরু হয়। অন্যদিকে আবার সমাজের একটা অংশ মনে করে যে এই কথাটা শুনতে খারাপ হলেও তৎকালীন দিল্লির অসুরক্ষিত সমাজ ব্যবস্থার এটাই ছিল এক তেতো বাস্তব সত্য। কিন্তু এত বড় একটা স্ক্যান্ডেল আর বিতর্কের পরেও পলিটিক্যাল সিনারিও কিন্তু বদলায়নি। কিছুদিন পরেই দিল্লিতে ভোট হয় আর শীলা দীক্ষিত তার ডেভেলপমেন্ট আর মেট্রো সম্প্রসারণের জোরে আবার মুখ্যমন্ত্রী হন। এদিকে ভোট মিটে যাওয়ার পর মিডিয়ার স্ক্রিন থেকেও আস্তে আস্তে সৌম্যার কেসটা গায়েব হয়ে যায়। নতুন কোনো লিড না পাওয়ায় পুলিশও তদন্তে থমকে দাঁড়ায়। অবশেষে কোনো গ্যাং বা এই খুনের পেছনে কোনো মোটিভ খুঁজে না পাওয়ায় সৌম্যার এই ফাইলটা আরও অন্যান্য ফাইলের নিচে চাপা পড়ে যায়। একদিকে সৌম্যার কেসটা যখন পুলিশ ফাইলে বন্দি, তার ঠিক 3 মাসের মাথায় পুরো দিল্লিকে নাড়িয়ে দিয়ে ঘটে যায় আরও একটা নৃশংস ঘটনা। সালটা ছিল 2009 আর দিনটা ছিল 7ই জানুয়ারি। নতুন বছর সেলিব্রেশনের রেশ তখন সবে মাত্র কাটতে শুরু করেছে। দিল্লির কনকনে শীতের সেই সকালে পুরো বসন্তকুঞ্জ এলাকা একদম ঘন কুয়াশায় ঢাকা। তবে এর মধ্যেও কয়েকজন বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে। জায়গাটা সেই নেলসন ম্যান্ডেলা রোড। এবার সৌম্যার গাড়িটা যেখানে পাওয়া গেছিল তার থেকে মাত্র কয়েক মিটার দূরে রাস্তার পাশের একটা ঝোপের মধ্যে হঠাৎ করে কয়েকজনের চোখে পড়ে
একটা মানুষের ডেড বডি। খবরটা পাওয়া মাত্রই পুলিশের টিম যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছায় এবং লাশটাকে উদ্ধার করে। সৌম্যার কেসের মতোই এই ক্রাইম সিনটাও ছিল একদম অদ্ভুত, কারণ মৃতদেহের আশেপাশে এবারেও কোনো ধস্তাধস্তি বা বড় কোনো চিহ্ন ছিল না। কিন্তু পুলিশ যখন বডিটাকে ভালো করে এক্সামিন করে তখন তারা চমকে ওঠে। ওই ব্যক্তির বুকের ঠিক মাঝখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে, আর এই একটা গুলির চোটেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। প্রাইমারি ইনভেস্টিগেশনে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তার নাম মোহাম্মদ নাদিম। নাদিম বসন্তকুঞ্জ এবং তার আশেপাশের এলাকায় ভাড়ায় গাড়ি চালাতো এবং সেই অভিশপ্ত রাতেও সে তার সাদা রঙের গাড়িটা নিয়ে ডিউটি করতে বেরিয়েছিল। গাড়িটার নাম্বার ছিল HR55HT7278। তবে সোমবার কেসের সাথে নাদিমের কেসের একটা মস্ত বড় পার্থক্য ছিল, আর সেটা হচ্ছে অপরাধের মোটিভ। সৌম্যার গাড়িতে সবকিছু অক্ষত থাকলেও নাদিমের কেসে মোটিভ ছিল একদম পরিষ্কার, কারণ নাদিমের ডেড বডিটা পাওয়া গেলেও তার সাদা রঙের গাড়িটা কিন্তু উধাও ছিল। এবং শুধু গাড়ি নয়, অপরাধীরা নাদিমের মোবাইল ফোন, মানি ব্যাগ এবং গলায় সোনার চেইন সব কিছু লুট করে নিয়ে গেছে। তার ফলে নাদিমের কেসটা যে একটা হাইওয়ে রবারি বা মার্ডারের কেস সেটা পুলিশের কাছে একদম পরিষ্কার। নাদিমের এই হত্যাকাণ্ডের পর বসন্তকুঞ্জ এলাকার সাধারণ মানুষের মনে নেলসন ম্যান্ডেলা রোড নিয়ে এক চরম আতঙ্ক তৈরি হয়। ওই রাস্তাটা সবার কাছে রীতিমতো একটা লিভিং নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। মানুষ মাঝরাতে তো দূরের কথা, বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই যে যার ঘরে ফেরার জন্য ছটফট করতে শুরু করে। কিন্তু এই কেসে দিল্লি পুলিশের একটা মস্ত বড় গাফিলতি সামনে আসে। আজও বিভিন্ন মিডিয়া রিপোর্টে আর কোর্টের নথিতে এইটা নিয়ে বড় প্রশ্ন তোলা হয়। এই যে এই একই রাস্তায়, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা রোড, এই একই রাস্তাতে একই জায়গাতে একই রকমভাবে দুটো ক্রাইম, এবং তাও আবার একই রকম বন্দুক থেকে চালানো গুলি, এই এতগুলো বিষয়ে অদ্ভুত রকম মিল থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তখন সৌম্যার কেসের সাথে নাদিমের কেসের কোনো যোগসূত্র খোঁজার চেষ্টাই করেনি। তারা দুটো কেসকেই আলাদা আলাদা কেস ভেবে চাপা দিয়ে দেয়। পুলিশ যদি তখন একটু সিরিয়াস হয়ে দুটো ডট কানেক্ট করার চেষ্টা করত, তাহলে হয়তো দিল্লির বুকে আরও একটা ভয়ঙ্কর ক্রাইম ঘটত না। কিন্তু পুলিশের এই গাফিলতির মাঝেই অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই অপরাধীরা তাদের পরবর্তী শিকার খোঁজার প্রস্তুতি শুরু করে দেয়। প্রথমে সৌম্যা বিশ্বনাথনের কেস, আর 3 মাস পর নাদিমের মার্ডার। কিন্তু দিল্লি পুলিশ তখনও অন্ধকারে হাতড়াচ্ছে। অপরাধীদের ধরার মতো কোনো ক্লুই তাদের কাছে নেই। আর এদিকে এই ঘটনার ঠিক 3 মাস পর দিল্লির বুকে ঘটে যায় আরও একটা ভয়ঙ্কর ক্রাইম। দিনটা ছিল 19শে মার্চ 2009। ভোর রাত, আনুমানিক ওই 3টে থেকে 3:30-এর মধ্যে 28 বছর বয়সী জিগিসা ঘোষ হঠাৎ করে উধাও হয়ে যায়। এই জিগিসা হলো দিল্লির সেই বসন্তকুঞ্জ এলাকার বাসিন্দা। সে তখন নয়ডার একটা নামী বেসরকারি সংস্থায় চাকরি করত। কিন্তু প্রশ্ন হচ্ছে, জিগিসার সাথে ঠিক কি ঘটেছিল? এবার এই ঘটনাটা নিয়ে দু রকমের বয়ান পাওয়া যায়। একটা হচ্ছে সেই সময়কার মিডিয়া রিপোর্ট, আর একটা হচ্ছে আদালতের চূড়ান্ত জাজমেন্টের নথি। মিডিয়া রিপোর্টের বয়ান অনুযায়ী গভীর রাতে কাজ শেষ করার পর অফিসের নিজস্ব ক্যাব জিগিসাকে তার ফ্ল্যাটের নিচে ড্রপ করে দেয়। গাড়ি থেকে নেমে জিগিসা তার মাকে কল করে, ফোন করে বলে যে, মা, আমি বাড়ির নিচে পৌঁছে গেছি, 5 মিনিটের মধ্যে উপরে আসছি, প্লিজ আমার জন্য একটু খাবার গরম করে রেখো। কিন্তু সেই 5 মিনিট আর কোনোদিন শেষ হয়নি। মায়ের সেই গরম করে বেড়ে রাখা খাবার ওভাবেই পড়ে থাকে। এদিকে আদালতের নথিতে গল্পটা একটু অন্যরকম। সেখানে বলা হয় জিগিসার মা ভোর 4টে নাগাদ মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করছিল। মেয়ে না আসায় তিনি ভাবেন হয়তো কাজের চাপের জন্য জিগিসা অফিসেই থেকে গেছে, সকালবেলা ক্যাবে ফিরবে। কিন্তু পরের দিন দুপুর 3টে নাগাদ যখন অফিস ক্যাব জিগিসাকে পরের দিনের ডিউটির জন্য পিক আপ করতে আসে, তখন পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। ক্যাব ড্রাইভার আর অফিসের এক কলিগ বাড়িতে এসে জানায় জিগিসা তো আগের রাতেই অফিস থেকে বের হয়ে গেছে, অর্থাৎ সে অফিসেও নেই আর বাড়িতেও পৌঁছায়নি। পরবর্তীতে পুলিশি তদন্তে জিগিসার এক কলিগ আসল সত্যিটা জানায়। আসলে 19শে মার্চ ভোর রাতে ক্যাব থেকে নামার পর জিগিসার মোবাইলে অফিসের একটা খুব জরুরি কাজের কল আসে।
সাধারণত জিজ্ঞাসাদের ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাটে মোবাইল সিগন্যাল খুব উইক থাকে, তাই জিজ্ঞাসা ভাবে রাস্তার নিচে দাঁড়িয়েই ফোনটা শেষ করে উপরে যাবে। এবং সে যখন ফোনে কথা বলছিল ঠিক তখনই ফোনে থাকা সহকর্মী আচমকা জিজ্ঞাসার একটা বিকট চিৎকার শুনতে পায় এবং কলটা কেটে যায়। ওই মুহূর্তে সিগন্যালের প্রবলেম ভেবে ওই কলিগ ওই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায়নি। এদিকে মেয়ের নিখোঁজ হবার খবরে আতঙ্কিত বাবা মা যখন দিল্লির বসন্তকুঞ্জ থানায় ছোটেন, তখন পুলিশ রীতিমতো রুড বিহেভ শুরু করে। তারা মিসিং ডায়েরি নিতেই অস্বীকার করে। তারা খুব চেনা এবং বাধা ধরা কিছু ডায়লগ দেয়। জোয়ান মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে হয়তো, চিন্তা করবেন না, ঘরে ফিরে যান, কিছুক্ষণের মধ্যে ঠিক ফোন চলে আসবে। তবে পুলিশের এই ঢিলেমি দেখে জিজ্ঞাসার পরিবার কিন্তু দমে যায়নি। তারা নিজেদের আত্মীয় স্বজনদের মাধ্যমে তৎকালীন লোকসভার স্পিকার সোমনাথ চ্যাটার্জির সাথে কন্ট্যাক্ট করে এবং সোমনাথ চ্যাটার্জি এই কেসে ইন্টারভিন করার পরেই বসন্তকুঞ্জ থানার পুলিশ নড়েচড়ে বসে এবং ইনভেস্টিগেশন শুরু করে। যেহেতু জিজ্ঞাসা নিখোঁজ, তাই ধরে নেওয়া হয় এটা একটা কিডন্যাপিং কেস। পুলিশ তো বরাবরের মতো চারিদিক হাতড়াচ্ছে। আর ঠিক তখন জিজ্ঞাসার মা একটা দারুণ বুদ্ধিমানের মতো কাজ করে। জিজ্ঞাসা সবসময় তার মায়ের সাথে নিজের নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড শেয়ার করে রাখত। তার মা কম্পিউটারে লগ ইন করতেই দেখে গত কয়েক ঘন্টায় জিজ্ঞাসার অ্যাকাউন্ট থেকে প্রায় 1 লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট উধাও হয়ে গেছে। ফ্যামিলি মেম্বাররা দ্রুত লোকাল ব্যাংক ম্যানেজারের কাছে যায়। প্রথমে ব্যাংক অথরিটি প্রোটোকল আর প্রাইভেসির অজুহাত দেখায়, কিন্তু পরিস্থিতির সিরিয়াসনেস দেখে তারা ট্রানজ্যাকশন ডিটেলস পুলিশের সাথে শেয়ার করে। আর এখান থেকেই শুরু হয় অপরাধীদের পতনের কাউন্টডাউন। পুলিশ জানতে পারে অপরাধীরা জিজ্ঞাসার ডেবিট কার্ড ব্যবহার করে দিল্লির বিভিন্ন নামি রিবক স্টোর, দামি ঘড়ির দোকান, চশমার দোকান আর মিউজিক স্টোরে গিয়ে দেদার শপিং করছে। এবার আপনারা হয়তো অনেকেই জানেন 2009 সালের নিয়ম অনুযায়ী কার্ড সোয়াইপ করার পর স্লিপে কাস্টমারকে সাইন করতে হতো। তো পুলিশ দোকানগুলো থেকে সেই রসিদ কালেক্ট করে দেখে এবং তখন পুলিশ বুঝতে পারে সেখানে করা সাইনগুলোর সাথে জিজ্ঞাসার রিয়েল সাইনের কোনো মিলই নেই। সুতরাং বোঝাই যাচ্ছিল অপরাধী অত্যন্ত বোকামি করে জিজ্ঞাসার ফেক সাইনটা করে গেছে। এরপর পুলিশ বিভিন্ন দোকান আর এটিএম এর সিসিটিভি ফুটেজ জোগাড় করতে শুরু করে। এই সময় একটা এটিএম এর সামনে বসে থাকা সিকিউরিটি গার্ড পুলিশকে জানায় কয়েকদিন আগে একটা গাড়ি অনেক রাতে এসেছিল। সে দেখেছিল গাড়ির ভেতরে একটা মেয়ে বসে আছে আর 3-4 জন ছেলে এটিএম এর ভেতরে ঢুকে ক্যাশ টাকা তুলছে। এত রাতে একটা মেয়ের সাথে এতগুলো ছেলের গ্যাং দেখে গার্ডের মনে খটকা লাগে, তাই ঘটনাটা তার মনে থেকে যায়। আর তার দেওয়া এই ক্লু থেকেই পুলিশ সিসিটিভি ফুটেজগুলোকে একদম নিখুঁতভাবে চেক করতে থাকে। এবার পুলিশ জিজ্ঞাসার ফোনটা ট্র্যাক করার চেষ্টা করে। আর ফোনটার লাস্ট লোকেশন কোথায় পাওয়া যায় জানেন? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এবার পুলিশ সেখানে পৌঁছাতেই দেখে এক সাধারণ দিনমজুর ওই ফোনটা ব্যবহার করছে। তাকে জিজ্ঞাসাবাদ করায় সে জানায় সে একটা ট্রাক থেকে কনস্ট্রাকশনের জিনিসপত্র নামানোর সময় ওখানে ওই ফোনটা পড়ে থাকতে পেয়েছিল। আর এই সব কিছুর মাঝেই হঠাৎ করে ফরিদাবাদের সরজকুন্ড এলাকার জঙ্গল থেকে এক তরুণীর ডেড বডি উদ্ধার করার খবর আসে। আর বডিটা ছিল আনআইডেন্টিফাইড। পুলিশের কি মনে হতে তারা সাথে সাথে জিজ্ঞাসার ফ্যামিলিকে খবর দেয় এবং তারা ছুটে যান হাসপাতালের মর্গে। আর হ্যাঁ, লাস্টে জিজ্ঞাসার বলেই শনাক্ত করেন। একবার ভাবুন, কিডন্যাপিং হলো দিল্লিতে, ফোন পাওয়া গেল উত্তরপ্রদেশে, আর ডেড বডি পাওয়া গেল দিল্লির বর্ডার পার করে হরিয়ানার ফরিদাবাদের জঙ্গলে। মানে যারা ক্রাইমটা করেছিল তারা কি ভয়ানক একটা জিওগ্রাফিক্যাল চাল খেলেছিল আশা করি বুঝতেই পারছেন। তারা খুব ভালো করেই জানতো ক্রাইম দিল্লির আর বডি পাওয়া গেল হরিয়ানায়, অর্থাৎ 2 রাজ্যের পুলিশের মধ্যে পেপার ওয়ার্ক আর আইনি জটিলতা তৈরি হবে। এর ফলে তাদের গা ঢাকা দেওয়ার জন্য অনেকটা এক্সট্রা টাইম তারা পেয়ে যাবে। কিন্তু পুলিশও এবার একদম জোর কদমে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। এবার তারা জিজ্ঞাসার ক্রেডিট আর ডেবিট কার্ডের শপিংয়ের সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে দুটো খুব স্পেসিফিক আর অদ্ভুত সূত্র পায় এবং এই সূত্রগুলো যে কোনো নর্মাল চোর ডাকাতের সাথে মিলছে না। প্রথম সূত্রটা ছিল একটা বিশেষ ট্যাটু। ফুটেজে দেখা যায় শপিং কাউন্টারে বিল পে করার সময় এক যুবকের হাতের পাতায় একটা নির্দিষ্ট ডিজাইনের ট্যাটু করা আছে। আর দ্বিতীয় সূত্রটা ছিল একটা ওয়াকি টকি।
সিসিটিভি ফুটেজে অন্য এক যুবকের হাতে একটা ওয়্যারলেস ওয়াকিটকি দেখা যায়। আর এটা কোনো নর্মাল ওয়াকিটকি নয়। এই ধরনের হাই ফ্রিকোয়েন্সি ওয়্যারলেস সেট সাধারণত পুলিশ ডিপার্টমেন্টের অফিসাররাই ইউজ করেন। পুলিশের মনে এইবার প্রথম খটকা লাগে, তাহলে কি কোনো পুলিশ অফিসার নিজে এই ক্রাইমের সাথে জড়িত, নাকি সিস্টেমের ভেতরের কেউ এই গ্যাংটা চালাচ্ছে? কারণ 3টে আলাদা স্টেটে, যেমন দিল্লিতে অপহরণ, হরিয়ানায় বডি আর উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জিজ্ঞাসার মোবাইল ফেলে আসা, যেভাবে পুরোটা প্ল্যানিং করা হয়েছে সেটা যে কোনো পাকা মাথার মানুষের কাজই হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কি সোর্সের মধ্যেই লুকিয়ে আছে ভূত? ওই দুটো ক্লু হাতে আসার পর দিল্লি পুলিশ আর বসে থাকে না। তারা তাদের সব বিশ্বস্ত কনস্টেবল আর ইনফরমারদের মধ্যে ওই ট্যাটুর বিবরণ ছড়িয়ে দেয়। সিসিটিভি ফুটেজের ওই স্ক্রিনশট নিয়ে চারিদিকে খোঁজ করা হয়। কিছুদিনের মধ্যেই কয়েকজন কনস্টেবল থানায় এসে একটা শকিং ইনফরমেশন দেয়। তারা জানায় তাদের এক পুরনো লোকাল সোর্সের হাতে ঠিক এই ধরনের ট্যাটু করা আছে। ব্যাস, পুলিশ আর এক মুহূর্ত দেরি করে না। খাতা ঘেটে সেই সোর্সের নাম জানা যায়। তার নাম বলজিৎ মালিক উর্ফে পাপি। বলজিতের নামটা পাওয়ার পর পুলিশ তার পুরো ফ্রেন্ড সার্কেল আর ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখতে শুরু করে। আর তখনই সামনে উঠে আসে আরেকটা নাম, রবি কাপুর। এবার এই রবি কাপুর নামটা শোনা মাত্রই খোদ বড় বড় পুলিশ অফিসাররা পুরো হতভম্ব হয়ে যায়। কেন জানেন? কারণ সে নিজে পুলিশের একজন খুব বিশ্বস্ত আর রেগুলার সিক্রেট ইনফরমার। এমনকি সৌম্যা বিশ্বনাথনের মার্ডারের পর রবি কাপুর নিজে পুলিশকে প্রচুর ইনফরমেশন দিয়ে হেল্প করেছে। সে প্রায়ই থানায় এসে জিজ্ঞেস করতো, স্যার সৌম্যার কেসে কোনো নতুন ক্লু পাওয়া গেছে কি? এবার এই যে প্রথম মার্ডার থেকে 3rd মার্ডার অব্দি ইনভেস্টিগেশন চলছিল, এর মাঝে পুলিশ আরও একটা খবর পায়। এই নেলসন ম্যান্ডেলা রোডে প্রায়ই চুরি ডাকাতির ঘটনা ঘটতে থাকে। তো এবার পুলিশের এক ইনফরমার মারফত খবর পাওয়া যায় এরকম একটা গ্যাং চোরাই গাড়ি নিয়ে আবারও নতুন কোনো শিকার খুঁজতে নেলসন ম্যান্ডেলা রোডের দিকে আসছে। তখন দিল্লি পুলিশ একটুও সময় নষ্ট না করে সাদা পোশাকে পুরো নেলসন ম্যান্ডেলা রোডটাকে ঘিরে ধরে। অনেক রাতে ঘুটঘুটে অন্ধকারে সেই নির্দিষ্ট গাড়িটা ওখানে গিয়ে পৌঁছায় এবং গাড়িটা পৌঁছানো মাত্রই পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে। আর গাড়ির ভেতর কে ছিল জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই রবি কাপুর আর বলজিৎ মালিক এবং তাদের সাথে আরো বেশ কয়েকজন সদস্য। তবে ওরাও কিন্তু সহজে সারেন্ডার করতে চায়নি। বেশ কিছুক্ষণ ধরে পুলিশের সাথে তাদের চরম ধস্তাধস্তি চলে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। পুলিশ ফোর্স রবি কাপুর, বলজিৎ মালিক সহ তাদের পুরো গ্যাংটাকে হাতে নাতে ধরে ফেলে। এবার যে মারুতি এস্টিম গাড়িটা থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা সার্চ করতে গিয়ে তো পুলিশের চোখ রীতিমতো চড়ক গাছ। প্রথমেই গাড়ির পেছনের সিটে পুলিশ একটা বড় আর গভীর রক্তের দাগ দেখতে পায়। এটা দেখে পুলিশ শিওর হয়ে যায় যে রিসেন্টলি এই গাড়িতে কোনো বড়সড় ক্রাইম করা হয়েছে। আর এরপর গাড়ির ডিকিটা খুলতেই যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ বেরিয়ে আসে। ওটা গাড়ি নাকি চলন্ত ক্রাইম ল্যাব সেটা বোঝা মুশকিল, কারণ ডিকির ভেতর থেকে উদ্ধার হয় পুলিশের আসল ইউনিফর্ম আর টুপি, ভিআইপি আর সরকারি গাড়িতে ইউজ করা নীল রঙের নাম্বার প্লেট, গাড়ির সামনে লাগানোর জন্য লাল বাতি। শুধু তাই নয়, জাজ, পুলিশ আর বড়সড় সরকারি অফিসারদের লাল রঙের বিভিন্ন রকম স্টিকার। আর তার সাথে পাওয়া যায় একগাদা ফেক প্রেস কার্ড আর প্যান কার্ড। এছাড়া বাড়ি বা লকার ভাঙার জন্য ভারী লোহার রড আর বেশ কিছু গাড়ির মাস্টার কি। এবার রবি কাপুরকে পার্সোনালি সার্চ করা হয়, আর তখনই তার 2 পায়ের মাঝখান থেকে উদ্ধার হয় সিসিটিভিতে দেখা সেই অরিজিনাল ওয়্যারলেস ওয়াকিটকি। আর কোমর থেকে বের হয় একটা দেশি কাট্টা আর লাইভ কার্টুজ। এই যে এত কিছু পাওয়া গেল, এর পরেও কিন্তু সব থেকে বড় প্রমাণটা ছিল অন্য জায়গায়। আসলে অ্যারেস্ট করার সময় রবি কাপুরের গলায় একটা চকচকে সোনার চেইন দেখে পুলিশের একটু সন্দেহ হয়। জিজ্ঞেস করতেই রবি প্রথমে মিথ্যে গল্প ফাঁদে। সে বলে যে এটা তার ফ্যামিলি তাকে গিফট করেছে। পরে জিজ্ঞাসার ফ্যামিলি চেইনের ডিজাইন দেখে 100% নিশ্চিত করে যে এটা সেই মৃত জিজ্ঞাসা ঘোষের গলার চেইন। ব্যাস, এরপরে সবকিছু জলের মতো পরিষ্কার। এখন এই সাকসেসফুল অ্যারেস্ট আর তাদের কাছ থেকে উদ্ধার হওয়া জিনিসপত্রগুলো পুলিশের কাছে এটা পরিষ্কার করে দেয় দিল্লির বুকে ঘটে যাওয়া সমস্ত কার হাইজ্যাক
হাইওয়ে রবারি আর মার্ডারের পেছনে মেইন ভিলেন হচ্ছে এই রবি কাপুর আর তার গ্যাং। দিল্লি পুলিশের জালে রবি কাপুর আর তার গ্যাং ধরা পড়ার পর এবার শুরু হয় আসল খেলা। ইন্টারোগেশন রুমে পুলিশ এদের আলাদা আলাদা ঘরে বসিয়ে জেরা শুরু করে। এক এক করে সমস্ত ডিজিটাল আর ফিজিক্যাল এভিডেন্স টেবিলে রাখা হয়। লাস্টে এটিএম এর সিসিটিভি ফুটেজ দেখে তারা বুঝতে পারে যে এবার আর পার পাওয়ার কোনো রাস্তাই নেই। পুলিশের থার্ড ডিগ্রির মুখে এবার ওরা নিজেরাই সবটা স্বীকার করে নেয়। প্রথমে আসে 19শে মার্চের জিগিসা ঘোষের হত্যাকাণ্ডের কথা। তারা কনফেস করে যে ওই রাতে মদ্যপ অবস্থায় ঘোরার সময় তারা জিগিসাকে তার ফ্ল্যাটের নিচে একা একা দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখে। ঠিকানা জিজ্ঞেস করার বাহানায় তারা জিগিসার কাছে যায় এবং জিগিসার কাছে যেতেই তারা জোর করে তাকে গাড়ির ভেতরে টেনে নেয়। গাড়ির ভেতর জিগিসা হাত জোর করে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু এই হিংস্র পশুরা ওকে ছেড়ে দেয়নি। ওরা প্রথমে জিগিসার কার্ড দিয়ে এটিএম থেকে টাকা তোলে, শপিং মলে গিয়ে দামি দামি জুতো, চশমা আর ঘড়ি কিনে ফুর্তি করে। শেষে পরিচয় লুকিয়ে রাখতে চলন্ত গাড়িতেই জিগিসাকে গলাটি শ্বাস করে করে এবং তারপর লাশটাকে ফেলে দিয়ে আসে ফরিদাবাদের জঙ্গলে। পরে অবশ্য পুলিশ এদের বাড়ি থেকে জিগিসার টাকায় কেনা সমস্ত জিনিস রিকভার করে। এরপর রবি কাপুর নিজেই স্বীকার করে কিভাবে তারা মোহাম্মদ নাদিমকে সরিয়েছিল। আসলে আন্ডারওয়ার্ল্ডের কিছু কাস্টমার আগে থেকেই তাদের কাছে একটা টাভেরা গাড়ির ডিমান্ড করে রেখেছিল। তো 7ই জানুয়ারি ভোরে রবি কাপুর আর তার এক পার্টনার পুলিশের ছদ্মবেশ নিয়ে নেলসন ম্যান্ডেলা রোডে উৎপাতে। নাদিমের গাড়িটা আসতেই তারা হাত দেখিয়ে ওটা থামায়। খুব রাফ একটা টোনে নাদিমকে ধমক দিয়ে বলে, কি হে, রেড লাইট ভেঙে চলে আসছো যে? এবং ওই মুহূর্তে নাদিম কিছু বুঝে ওঠার আগেই তারা দুপাশ থেকে গাড়িতে উঠে তাকে কাবু করে নেয়। মাঝপথে নাদিম যখন নিজের রুজিরুটির একমাত্র অবলম্বন গাড়িটা বাঁচাতে প্রচণ্ড বাধা দেয়, তখন রবি কাপুর সরাসরি তার বুকে দেশি কাঠটা ঠেকিয়ে ট্রিগার টিপে দেয়। তার ফোন, ওয়ালেট আর গলার চেইন কেড়ে নিয়ে বডিটা ঝোপের মধ্যে ফেলে গাড়িটা নিয়ে চম্পট দেয়। জিগিসা আর নাদিম তো হলো, কিন্তু সৌম্যা, তার কেসটার এখনো পর্যন্ত কোনো স্বীকারোক্তি রবি বা অন্য কেউ দেয়নি। তবে কি মিডিয়ার মতো পুলিশও ভুলে গেল সৌম্যার কথা? পুলিশ ভুললেও অপরাধী তার অপরাধ ভুলেনি। কারণ যে রাত যখন মাঝপথে, তখন বলজিৎ মালিক উর্ফে পাপি একটা কাণ্ড করে বসে। সে হঠাৎ করে ভয় পেয়ে পুলিশকে বলে দেয়, স্যার, শুধু এই দুজন নয়, আমরা কিছুদিন আগেই নেলসন ম্যান্ডেলা রোডেই ভোর রাতে আরও একটা মেয়েকে একইভাবে মেরেছিলাম। আর এই কথাটা শুনেই পুলিশ অফিসারদের চোখ রীতিমতো কপালে উঠে যায়। তারা রিয়েলাইজ করে যে পাপি আসলে 6 মাস ধরে ফাইলবন্দি থাকা সৌম্যা বিশ্বনাথন কেসের কথা বলছে। এবার পুলিশ এই গ্যাংয়ের মূল মাথা রবি কাপুরের উপর গুড কপ ব্যাড কপ ট্যাকটিস অ্যাপ্লাই করে। একজন অফিসার প্রচণ্ড টর্চার করে বেরিয়ে যাওয়ার পরেই আরেকজন অফিসার এসে একটু নরম সুরে কথা বলে। ব্যাস, এবার রবি খুব গর্বের সাথে সৌম্যাকে মারার আসল মোটিভ জানিয়ে দেয়। 30শে সেপ্টেম্বর ভোর রাতে তারা যখন নেলসন ম্যান্ডেলা রোডে হাইওয়ে রবারির জন্য দাঁড়িয়েছিল, তখন সৌম্যার মারুতি জেন গাড়িটা তাদের গাড়িকে ওভারটেক করে চলে যায়। মদ্যপ অবস্থায় রবি কাপুর এই সামান্য ওভারটেকিংটা সহ্য করতে পারেনি। তার পুরুষতান্ত্রিক ইগোতে প্রচণ্ড আঘাত লাগে। সে ভাবে, একটা মেয়ে একা গাড়ি চালিয়ে আমাদেরকে ওভারটেক করে চলে গেল, একে তো শিক্ষা দিতেই হবে। তাড়াতাড়ি করে তারা সৌম্যার গাড়িটাকে চেস করতে শুরু করে এবং চেস করতে করতে সৌম্যার গাড়ির পাশে তাদের গাড়ি এনে থামতে বলে। কিন্তু সৌম্যা একজন সাহসী জার্নালিস্ট, সে গাড়ি না থামিয়ে স্পিড আরো বাড়িয়ে দেয়। আর এই অবাধ্যতা রবি কাপুরকে আরো খেপিয়ে তোলে। সে তখন চলন্ত গাড়ির জানলা দিয়ে নিজের দেশি কাট্টাটা বের করে সরাসরি সৌম্যার মাথা লক্ষ্য করে গুলি চালায়। গুলিটা সৌম্যার মাথায় লাগার পর গাড়িটা ডিভাইডারে গিয়ে আছড়ে পড়ে এবং রবিরা তখন ভয় পেয়ে কিছু না নিয়ে সেখান থেকেই পালিয়ে যায়। কিন্তু পালিয়ে গেলেও তাদের স্পর্ধা ছিল আকাশ ছোঁয়া। তারা ঠিক 8 ঘন্টা পর আবার সাধারণ পাবলিক সেজে দুর্ঘটনাস্থলে ফিরে আসে। রবি নিজে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই? ও, মেয়েটিকে কেউ গুলি মেরেছে? বড্ড খারাপ হলো।
তারা এটা নিয়ে এতটাই শিওর ছিল যে পুলিশ তাদেরকে কোনোদিন ধরতে পারবে না। কিন্তু এরপর পুলিশ রবি কাপুরের ওই দেশি কাট্টাটা ল্যাবে পাঠায়, আর ব্যালিস্টিক টেস্টে 100% প্রুফ হয়ে যায় যে এটা সেই কাট্টা যেটা দিয়ে সৌম্যাকে গুলি চালানো হয়েছিল। কিন্তু অপরাধীরা তো ধরা পড়ল, কিন্তু এর পরের আইনি লড়াইটা ছিল একটা মস্ত বড় যুদ্ধ। ইন্ডিয়ান ল অনুযায়ী পুলিশের কাছে দেওয়া কনফেশন কোর্টে এভিডেন্স হিসেবে গণ্য হয় না। এবার রবি কাপুররা যে আদালতে গিয়ে স্টেটমেন্ট বদলে ফেলবে সেটা পুলিশ খুব ভালো করেই জানতো। তাই দিল্লি পুলিশ এদের বিরুদ্ধে মহারাষ্ট্রের কুখ্যাত মাকোকা আইন প্রয়োগ করে, এবং এই স্পেশাল আইনটা লাগানোর দুটো মেইন রিজন ছিল। প্রথমত, মাকোকা আইনের আন্ডারে কোনো এসপি র্যাঙ্কের অফিসারের সামনে দেওয়া আসামির কনফেশন আদালতে ডিরেক্ট প্রমাণ হিসেবে অ্যাকসেপ্টেড হয়, এবং দ্বিতীয়ত, এই ধারায় মামলা হলে সহজে বেল পাওয়া যায় না। পুলিশ এই পুরো গ্রুপটাকে একটা সংঘবদ্ধ অপরাধী চক্র হিসেবে চিহ্নিত করে। মূল 3 জন সাথে আরও 2 জনকে অ্যাড করা হয়, যারা চোরাই মাল কেনা বেচা করত। কিন্তু এই 5 জন আসামির আলাদা আলাদা লয়ার বছরের পর বছর ধরে আদালতে সময় নষ্ট করে। তাদের একটাই আর্গুমেন্ট ছিল, মাকোকা লাগানো ইল্লিগাল। মিডিয়া আর সরকারের প্রেসারে পুলিশ নাকি ফেক কেস সাজিয়েছে। আর এই আইনি মারপেচের মাঝপথে সরকারি উকিল চেঞ্জ হওয়া আর কোভিডের লকডাউনের কারণে মামলাটা দীর্ঘ 15 বছর ধরে ঝুলে থাকে। অবশেষে প্রায় 1.5 দশক পর 3টে মামলার আলাদা আলাদা রায় আসে। 2016 সালে জিগিসা ঘোষ মামলায় সিসিটিভি আর ফিঙ্গারপ্রিন্টের মতো স্ট্রং এভিডেন্স থাকায় নিম্ন আদালত রবি কাপুর আর বলজিৎ মালিককে ফাঁসির সাজা শোনায়। যদিও পরে হাইকোর্ট সেটা কমিয়ে যাবজ্জীবন করে দেয়, এবং পরবর্তীতে নদীম কেসেও অপরাধীদেরকে যাবজ্জীবনের সাজা দেওয়া হয়। আর সৌম্যা বিশ্বনাথনের কেসে দীর্ঘ 14 বছর ধরে ট্রায়াল চলার পর 2023 সালের অক্টোবরে নিম্ন আদালত তার ফাইনাল জাজমেন্ট দেয়। কোর্ট মাকোকা ধারা বহাল রাখে এবং রবি কাপুর, বলজিৎ মালিক এবং অমিত শুক্লাকে সৌম্যা হত্যা এবং ষড়যন্ত্রের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। বাকি 2 জনকে 7 বছরের সাজা দেওয়া হলেও তারা অলরেডি 14 বছরের জন্য জেল খেটে নিয়েছে, তাই সেই 2 জনকে ছেড়ে দেওয়া হয়। প্রসিকিউশন এখানেও ফাঁসি চেয়েছিল, কিন্তু জাজ এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস না মানায় ফাঁসি দেননি। তবে একটা জিনিস কি জানেন, এই দীর্ঘ লড়াইয়ের পেছনে লুকিয়ে আছে একটা মস্ত বড় ফ্যামিলি ট্র্যাজেডি। সৌম্যার বৃদ্ধ বাবা এম.কে. বিশ্বনাথনের জীবনের শেষ দিন পর্যন্ত শুধু মেয়ের বিচারের আশায় লড়ে গেছেন। 2023 সালের অক্টোবরে সেই ঐতিহাসিক রায়টা তিনি হাসপাতালের আইসিইউ বেডে শুয়ে টিভি স্ক্রিনে দেখেন, এবং রায় ঘোষণার মাত্র কয়েকদিনের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই মুহূর্তে যেন মনে হচ্ছিল মেয়ের ইনসাফ দেখার জন্যই তিনি এতদিন জোর করে বেঁচেছিলেন। সৌম্যার মা অবশ্য বলেছিলেন যে তিনি ফাঁসি চাননি, ফাঁসি হলে অপরাধীরা এক ঝটকায় মরে যেত। তিনি চেয়েছিলেন অপরাধীরা জেলের অন্ধকারে সারা জীবন পচে মরুক, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড নিজেদের পাপের কথা ভেবে ছটফট করুক। কিন্তু এখানেই শেষ নয়। এরপর 2024 সালের ফেব্রুয়ারিতে একটা নতুন টুইস্ট আসে। আইনি অধিকারের সুযোগ নিয়ে আসামিরা দিল্লির হাইকোর্টে আপিল করে। দীর্ঘ 15 বছর ধরে একটানা জেলে থাকার গ্রাউন্ড দেখিয়ে হাইকোর্ট সৌম্যা বিশ্বনাথন মামলায় তাদের বেল মঞ্জুর করে দেয়। তবে সাধারণ মানুষের ভাগ্য খুব ভালো। নাদিম আর জিগিসা ঘোষ হত্যাকাণ্ডে তাদের আগে থেকেই যাবজ্জীবন সাজা থাকায় বেল পাওয়া সত্ত্বেও রবি কাপুর আর বলজিৎ মালিকরা জেল থেকে বের হতে পারেনি। তাদের স্থায়ী ঠিকানা আজও জেলের ওই অন্ধকার কুঠুরিতেই। আর এভাবেই শেষ হয় দিল্লির ইতিহাসে অন্যতম হারহিম করা কেস, সৌম্যা বিশ্বনাথন কেস। এই কেসটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের অন্যান্য ভিডিওর তুলনায় যথেষ্ট বড় একটা ভিডিও, এবং আপনারা জানেন যে বড় ভিডিও বানানোর পেছনে ততটাই এফোর্ট এবং ততটাই খাটতে হয় আমাদের গোটা টিমকে। তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, এবং এই ভিডিও নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।